নমস্কার সবাইকে। আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিনটি আপনাদের সবার জীবনে মঙ্গল নিয়ে আসুক, এই প্রার্থনা করি। প্রিয় দর্শক, আজকে আমি এই যে সরাসরি আপনাদের সামনে এলাম এই ভিডিওর মাধ্যমে, একটা বিশেষ তাগিদ থেকে এসেছি। আমি আপনাদের দরবারে যেগুলো কথা আমি তুলে ধরবো এখন, সেই কথাগুলো যদি কারোর ব্যক্তিগত সম্মানহানি করে তাতে আমি দুঃখিত। কিন্তু প্রিয় বন্ধুরা, এখন যে কথাগুলো বা যে সত্য আপনাদের সামনে তুলে ধরব, সেটা অবশ্যই কাউকে হয়তো একটু আহত করবে, কিন্তু বন্ধুরা কিছু করার নেই। আমি ইতিমধ্যে ফেসবুকে আপনাদের জানিয়েছিলাম যে শিলচরের এক পত্রিকা মালিকের কিছু কাজকর্মের আজব অমানবিক কাজকর্মের খোলসা আমি করব শীঘ্রই। এবং আজকে অক্ষয় তৃতীয়ার দিনটি আমি মনে করলাম সেই শুভ কাজের জন্য ভালো। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো, আমি ভিডিওর কমেন্টে দেখেছি অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। আমি সেই কমেন্টগুলোতে রেসপন্স করিনি বা করতে পারিনি বিভিন্ন কারণে। তো প্রিয় বন্ধুরা, সেই যে ঘটনা, সেই ঘটনার যিনি কেন্দ্রবিন্দুতে রয়েছেন বরাক উপত্যকার একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সংবাদ জগতের একজন প্রাতঃস্মরণীয় পুরুষ। আমরা তাকে ধরে নিতে অভ্যস্ত ছিলাম এবং এখনো আছি, শ্রীযুক্ত তৈমুর রাজা চৌধুরী। তিনি দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক, স্বত্বাধিকারীও তিনি, যদিও কাগজে কলমে স্বত্বাধিকারী তিনি নন। তো সে যাই হোক, এই পত্রিকাতে প্রায় 14-15 বছর নাগাড়ে কাজ করার পর সত্যি মনে হয়েছিল যে একটা স্বতন্ত্র ধারার দৈনিকে আমরা কাজ করছি। কারণ এই পত্রিকাতে লেখা থাকে স্বতন্ত্র ধারার দৈনিক। তো সে সঙ্গে সাময়িক প্রসঙ্গ, পরিবার, সাময়িক প্রসঙ্গ সবকিছুতে আমাদের পরম শ্রদ্ধেয় তৈমুর রাজা সাহেব, আমাদের পরিবার, আমাদের সাময়িক প্রসঙ্গ, ফ্র্যাটার্নিটি, আমাদের সৌভ্রাতৃত্ব ইত্যাদি কথা বলে আমাদের মনে এমন একটা মহান ভাবের উদ্বোধন ঘটিয়েছিলেন, যাতে আমরা অত্যন্ত কম পারিশ্রমিকে নাগাড়ে অনেক বছর সেখানে কাজ করেছি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে লোক ছেড়ে চলে গেছে দৈনিক সাময়িক প্রসঙ্গ থেকে, অন্য চাকরি পেয়ে বা অন্যান্য হাউসে জয়েন করেছে। কিন্তু আমাদের পরিবার এই যে সেন্টিমেন্ট তুলে তৈমুর রাজা চৌধুরী খুব সুন্দরভাবে আমাদের দিয়ে, যে বাড়তি চাপগুলো, কাজের চাপ, সেই কাজগুলো তিনি করিয়ে নিয়েছেন এবং বিনিময়ে কিন্তু 1 পয়সাও তিনি বেতন কারুর বাড়াননি। সেটা তার একটা মহান কৃতিত্ব হিসেবে আমরা ধরে নিতে পারি। তো এরকম করে করে প্রিয় বন্ধুগণ, আমার বয়স এখন প্রায় 55+। তো এখন 2026 চলছে। আমি কিন্তু গত প্রায় 1 বছর থেকে সাময়িক প্রসঙ্গে নেই, এবং আমাকে অন্যায়ভাবে সাময়িক প্রসঙ্গ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই গল্পটা আমি কিন্তু 1 বছর বিভিন্ন কারণে সামনে আনিনি, মহান তৈমুরবাবুর সম্মান রক্ষার্থে। এবং তিনি যেহেতু একজন কিংবদন্তি সুলভ ব্যক্তিত্ব, লিজেন্ডারি ফিগার বরাক ভ্যালির, সেই সমীহ করে 1 বছর যে আজব অমানবিক ব্যবহার, যেটা আমি এবং আমার সঙ্গে আরো 11 জন সহকর্মীকে একদিনের নোটিশে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই গল্পটা আপনাদের জানাচ্ছি এখন। 2025 সালের 29 মে, আমার তারিখটা এখনো মনে আছে, লেখা আছে ডায়েরিতে, আমাকে টেলিফোনে আমাদের দৈনিক সাময়িক প্রসঙ্গের যিনি প্রকাশক, পরম শ্রদ্ধেয় রিপন নাথ মহাশয়, তিনি আমাকে, আমার সেদিন অফ ছিল, সাপ্তাহিক ছুটি, তো পরম শ্রদ্ধেয় শ্রী রিপন নাথ মহাশয় আমাকে জানালেন যে শিবাশিস দা, একটা খারাপ খবর আছে, আমরা হাউসের অবস্থা খুব খারাপ, আমাদের কিছুটা কড়া পদক্ষেপ নিতে হচ্ছে, কিছু কর্মী সংকোচন করতে হবে, তো 1 জুন থেকে আমরা ভাবছি 11 জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, এর মধ্যে আপনিও একজন রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা ভাবুন, এইরকম একদিনের নোটিশে যদি কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি, কোনো অসভ্য সমাজেও কি এরকম ঘটনার আপনারা নজির পেয়েছেন কখনো? তো সে যাই হোক, সেই 11 জনের তালিকায় আমিও আছি। 11 জনের মধ্যে আমি পার্মানেন্ট স্টাফ, মানে আমার প্রভিডেন্ট ফান্ড একটা আমি পাচ্ছিলাম, প্রভিডেন্ট ফান্ডে আমার নাম আছে, আমি সরকারি স্বীকৃত সাংবাদিক, রিকগনিশন কার্ড আমার রয়েছে। এবং আমাকে যখন যে একদিনের নোটিশে যখন হাউস, মানে 29 মে ফোন করে আমাকে 1 জুন থেকে না আসার অনুরোধ জানানো হচ্ছে, তখন পর্যন্ত আমি কিন্তু সেই হাউসের একজন স্থায়ী কর্মচারী, কোট আনকোট স্থায়ী। তো সেই স্থায়ী কর্মী হিসেবেও আমাকে একদিনের নোটিশে বলা হচ্ছে যে আপনি 1 জুন থেকে না আসতে অনুরোধ করছি। পরম শ্রদ্ধেয় রিপন নাথ মহাশয়, তিনিও একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, সাময়িক প্রসঙ্গের উত্থানে তার একটা অপরিসীম ভূমিকা রয়েছে। তো এরকম পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যখন বলেছেন, এবং সেই সঙ্গে বলেছেন যে এটা সম্পাদকের সিদ্ধান্ত, মানে পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় শ্রীযুক্ত তৈমুর রাজা চৌধুরীর সিদ্ধান্ত, এবং সত্যি কথা বলতে কি, তাকে আমি, তৈমুর বাবুকে আমি যথেষ্ট সম্মান করতাম, এখনো করব। তো সে অনুযায়ী আমি রিপন বাবুকে বললাম যে ঠিক আছে, ইটস ওকে, আমি আগামী 1 জুন থেকে তো আসবই না, আমি 30 মেও আর যাইনি। এবং সেই সঙ্গে যাদের ছাঁটাই করা হয়েছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, তাদের কারোর বেতন হয়তো 3,000, কারোর 4,000, 3,500। যাদের একদিনের নোটিশে হাউস থেকে বাদ দেওয়া হলো, তারা কালকে কি খাবেন, কি পরবেন, পরিবার প্রতিপালন কিভাবে করবেন, সেই চিন্তা আমাদের মহান তৈমুর রাজা সাহেব না করেননি। এবং তার অত্যন্ত প্রিয় পাত্র এবং দৈনিক সাময়িক প্রসঙ্গের একজন অন্যতম কর্মকর্তা শ্রীযুক্ত রিপন নাথেরও এ ধরনের অমানবিক কথা, অসাংস্কৃতিক কথা এবং রাক্ষস সুলভ কথা, তুগলকি কাণ্ড, তুগলকি কথা আমার কানে, এবং আরো যে নিরীহ যে আরো 10 জন ছিলেন, তাদের
কানে পৌঁছে দিতে একটুকু কিন্তু তাদের বিবেকে বাঁধেনি। তো সেই যাই হোক, আমি এই আদেশ পাওয়ার পর থেকে 1 জুন 2025 থেকে আমি দৈনিক সাময়িক প্রসঙ্গে যাওয়া বন্ধ করলাম, কারণ আমি তো আর যেতে পারি না, আমাকে বলা হয়েছে তুমি আর এসো না। তো সেই যে পরিস্থিতিতে আপনারা শুনলে আশ্চর্য হবেন, জয় চক্রবর্তী বলে একজন নিরীহ ছেলে, অতি কম বেতনে দৈনিক সাময়িক প্রসঙ্গ, আমার থেকেও সিনিয়র স্টাফ, একটা ভাঙা সাইকেল নিয়ে লিংক রোড থেকে আসতেন এবং সেই জয় চক্রবর্তী সম্পাদকীয় পেজের ডিটিপি অপারেটর ছিলেন। হিমানিশ রায় বলে একটা ছেলে, খুবই দরিদ্র ছেলে, অসুস্থ শারীরিক দিক দিয়ে, সে একজন মধুমেহ ডায়াবেটিসের রোগী, আমাদের থেকে বয়স অনেক কম, কিন্তু আমাদের চেয়ে বুড়ো হয়ে গেছে ডায়াবেটিসের জন্য। সে বেতন পেত এখানে 4,000 টাকার মতো, ওই 4,000 টাকা দিয়ে সে একটা ভাড়া ঘরে থাকতো মালুগ্রামে। জয় চক্রবর্তী, হিমানিশ রায়, তারপর প্রুফের আরেকজন ছিলেন নজমুল হোসেন লস্কর, বেরেঙ্গা থেকে আসতো, সেও একটা ভাঙা সাইকেল করে আসতো, কম বয়সে ডায়াবেটিসের রোগী। এই যেদিন থেকে আসা নিষেধ করা হলো 1 জুন থেকে আসবে না, জয় চক্রবর্তী ফোন ধরে না, নজমুল হোসেন লস্কর ফোন ধরে না, হিমানিশ রায় পাগলের মতো হয়ে গেছে, এবং এখানে 10টা স্টাফ ইতস্তত, কার কি অবস্থা হয়েছে কেউ জানে না। এইরকম করে আমি চেষ্টা করেছিলাম যে এই যে অন্যায়টা আমাদের সঙ্গে হয়েছে, এর জন্য কিছুটা মুভ করা যায় কিনা। পরে চিন্তা করে দেখলাম যে দৈনিক প্রান্তজ্যোতির যখন দুর্দশা হলো, কর্মীদের জীবনে যখন একটা বিভীষিকা নেমে এলো, অনেকজন কর্মী কাজ হারালেন, তখনও যে প্রশাসনিক স্তরে কথাবার্তা বলে লেবার কমিশনারের কাছে গিয়ে ডিসি অফিসে ধর্ণা দিয়ে লাভটা কি হলো আমরা তো দেখলাম। তো লাভ তো কিছুই হয়নি। সেজন্য আমি ভাবলাম যে যেহেতু আমি একজন স্থায়ী কর্মী, আমাকে তো এখনো তিনি মুখে বলেছেন, কিন্তু আমাকে তো একটা রিটেন দিয়ে তার তৈমুরবাবুর জানানো উচিত আমাকে, যে কি কারণে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। আর্থিক দুর্বলতা যদি কিছু থাকে, সেজন্য যদি তিনি আগে আমাদের বলতেন যে দেখো ভাই, আমার তো হাউস চালাতে কষ্ট হচ্ছে, আমি হয়তো একটা তোমাদের মধ্যে একটা ছাঁটাই কাউকে করব কিছুদিনের জন্য, আবার যখন হাউস ভালো হয়ে যাবে বা তোমাদের বেতন কমিয়ে দেবো, এরকম কোনো যদি প্রস্তাব রাখতেন আমরা মেনে নিতাম। কেবল আমি নই, আমার মতো অনেকে মেনে নিত, কিন্তু সেটা না করে তিনি সরাসরি এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলেন। তো গত 1 বছর তৈমুর রাজার হয়তো একটা ভুল ধারণা ছিল, তার নামের সঙ্গে একটা রাজা শব্দ লাগানো আছে, কিন্তু রাজসিকতা বা আভিজাত্যর যে তার মধ্যে অভাব রয়েছে, সে থেকে তিনি হয়তো বুঝতে পারেননি যে আমার তো শুধু নামটা রাজা, আমি গোটা পৃথিবীর রাজা নই। এবং সামান্য কিছুদিন লোক কষ্ট করবে, কিন্তু তার পরবর্তীতে মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তৈমুর রাজা চৌধুরী মহামান্যবর, আপনি গোটা পৃথিবীর অধীশ্বর নন। সুতরাং আমি এবং আমার মতো যারা আরো 10 জন সহকর্মী ছিলেন দৈনিক সাময়িক প্রসঙ্গে, যেমন আমি দীর্ঘদিন বিভিন্ন পেজে কাজ করেছি, আমরা কয়েকজন এখানে ছিলাম, লোকাল পেজ থেকে আরম্ভ করে ট্রান্সলেশন, বিভিন্ন স্পেশাল পেজ। আমি ব্যক্তিগতভাবে দৈনিক সাময়িক প্রসঙ্গের যে সম্পাদকীয় পেজ, এডিটোরিয়াল পেজ, প্রায় 10 বছর এক নাগাড়ে সেই পেজের দায়িত্বে ছিলাম। যখন তখন
আমাদের সম্পাদকেও লিখতে হতো, যেটা ধন্যবাদবিহীন কাজ, থ্যাঙ্কলেস জব, সেই কাজটা দীর্ঘদিন করেছি। লোকাল পেজের কাজ, তাছাড়া আমার বাড়ি উধারবন্দের কোনো ধরনের কভারেজ থাকলে সেগুলো যথাসম্ভব আমি এখান থেকে দিয়েছি। তো প্রিয় দর্শক, আজকে 2026 সালের আজকে 20 এপ্রিল, প্রায় 1 বছর হয়ে গেছে তৈমুর রাজা চৌধুরী যাদের একদিনের নোটিশে ছাঁটাই করেছেন, তাদের যে বকেয়া আছে, বকেয়া বেতন তিনি দিয়েছেন, কিন্তু এখন গ্র্যাচুইটির একটা ব্যাপার আছে, সেই গ্র্যাচুইটি তিনি দেননি। এবং পিএফ তার অনেক দিনের বকেয়া রয়েছে, প্রভিডেন্ট ফান্ডে তিনি অনেক দিনের অনেকগুলো ইনস্টলমেন্ট দেননি। তো আপনাদের কাছে একটা নগ্ন বাস্তব তুলে ধরলাম শ্রীযুক্ত তৈমুর রাজা চৌধুরীর চরিত্রের এই যে কুৎসিত রূপ, সেই রূপটা হয়তো অনেকের জানা ছিল না। অনেকে শুনেছিলেন সাময়িক প্রসঙ্গের ঘটনা, কিন্তু যেহেতু কেউ মুখ খুলছে না, তারা ঠিক নিশ্চিত হতে পারছিলেন না যে তৈমুর রাজা চৌধুরী এরকম করতে পারেন। হ্যাঁ, তৈমুর রাজা চৌধুরী নৃশংসতম পদক্ষেপ নিতে পেরেছেন। এখন আপনারা এই সুশীল সমাজ ঠিক করুন যে শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন অনুষ্ঠানাদিতে যে ব্যক্তি ছবি তোলার জন্য লালায়িত থাকতেন সবসময়, তার মধ্যে আগামীতেও বিভিন্ন অনুষ্ঠানে চিফ গেস্ট সেজে ছবি ওঠার বাসনা থাকবে না, সেটিতে একটু স্তিমিত ভাব আসবে, সেটা লক্ষণীয় হবে। তো এখন তৈমুর বাবুর কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ, আমি লাইভের মাধ্যমে আপনাকে আগে স্যার বলতাম, যথেষ্ট সম্মান দিয়ে বলতাম, আপনার মধ্যে পজিটিভ অনেক কিছু পেয়েছিলাম, আপনাকে একটা সম্মানজনক জায়গায় রেখেছিলাম, এবং তখনই আমি চিরজীবন মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে সম্মানের জায়গায় রাখতে পারি যদি আপনি একদিনের নোটিশে ছাঁটাই করা আপনার সহকর্মীদের, আপনি তো খুব সহকর্মী বলতেন আগে, যে আমরা সবাই সহকর্মী, আমার যা কিছু আছে, আমার অ্যাকাউন্টস যা কিছু আছে, খোলা খাতা আছে, সুরজিৎ দেব বা শিবাজী দেবের কাছে যাও, সেই খাতা দেখালেই সব পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি এতই স্বচ্ছ ব্যক্তি হয়ে থাকেন, খুব মানবিক হয়ে থাকেন, অসাম্প্রদায়িক হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি অনুরোধ করব, আপনি ছাঁটাই করা যে আপনার পুরনো সৈনিক যারা ছিল, সহকর্মী আপনার কথায়, সেই সহকর্মীদের বকেয়া, গ্র্যাচুইটি, তাদের ক্ষতিপূরণ ইত্যাদি আপনি মিটিয়ে দিন। এবং আমি শিবাশিস চক্রবর্তীকে আপনাকে অনুরোধ করছি, আপনি আমার পিএফ বকেয়া রাখবেন না, আর আপনি আমাকে একজন স্থায়ী স্টাফ হিসেবে আপনাকে লিখিত অব্যাহতিপত্র আমাকে দিন। আমি এই জীবনে, এই বিশেষ আমার এই বয়সকালে আপনার কাছে একজন প্রাপ্তবয়স্ক লোক হিসেবে এই দাবিটুকু রাখছি। আর আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে এই সত্য কথাগুলো আমি বলার জন্য আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি এই জন্য, কারণ আগেই বলেছি, আপনাকে আপনার ভালো দিকও আমি দেখেছি, কিন্তু আপনার যে এটা নৃশংস রূপ দেখালেন, সেটাতে কিন্তু আপনার ভালো যা কিছু করেছিলেন সব কিছু এখন কিন্তু জিরো হয়ে যেতে বাধ্য। তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। পরম শ্রদ্ধেয় তৈমুর বাবু, আমার এবং আমাদের টাকা পয়সাগুলো শিগগির আপনি রিলিজ করুন, এবং সেই সঙ্গে আমি অসমের মুখ্যমন্ত্রী এবং
জনসংযোগ বিভাগের মন্ত্রী অসমের শ্রীযুক্ত পীযূষ হাজরিকা সহ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মাননীয় প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এবং দৈনিক সাময়িক প্রসঙ্গ নিয়ে যাতে একটা তদন্ত কমিশন গঠিত হয়, দরকার পড়লে যারা ছাঁটাই করা যে গরিব গুরব কর্মীরা ছিলেন তাদের ঠিকানা আমরা দিতে পারি আপনাদের। যাই হোক, এই খারাপ কথা বলার জন্য, অপ্রিয় সত্য কথা বলার জন্য সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।